দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে গত কয়েক দশকে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ভারতের পারমাণবিক সক্ষমতার অভাবনীয় উত্থানে। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত কেবল একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়, বরং বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি, যারা জল, স্থল এবং আকাশ তিনটি মাধ্যম থেকেই পারমাণবিক হামলা চালাতে সক্ষম। ভারতের এই ক্রমবর্ধমান শক্তিতে আমেরিকা এবং চীন উভয় রাষ্ট্রই ভিন্ন ভিন্ন কারণে এক ধরনের অস্বস্তির সতর্কতার মধ্যে দিয়ে যাচ্ছে। আমেরিকার জন্য এই উদ্বেগ মূলত বৈশ্বিক নিরস্ত্রীকরণ নীতির সীমাবদ্ধতা এবং ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন নিয়ে। অন্যদিকে চীনের কাছে ভারত এখন এশীয় অঞ্চলে তাদের একচ্ছত্র আধিপত্যের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চীন ভারতের এই শক্তিকে ভয় পায়, কারণ ঐতিহাসিকভাবে বেইজিং নিজেকে এশিয়ার একমাত্র প্রধান পারমাণবিক শক্তি হিসেবে দেখে অভ্যস্ত ছিল। ভারতের অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্র, বিশেষ করে অগ্নি 5 এবং বর্তমানে পরীক্ষাধীন অগ্নি 6 চীনের সুদূর উত্তরের হারবিন শহর পর্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। চীনের সবচেয়ে বড় ভয়ের কারণ হল ভারতের পারমাণবিক ত্রয়ী বা নিউক্লিয়ার ট্রায়াড। সম্প্রতি 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের তৃতীয় পারমাণবিক সাবমেরিন আইএনএস অরিধমান চালু হওয়ার সংবাদ চীনের মাথাব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সমুদ্রের তলদেশে ভারতের এই নীরব ঘাতক বাহিনী চীনের বিরুদ্ধে একটি অত্যন্ত শক্তিশালী সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা তৈরি করেছে। এর অর্থ হল, চীন যদি কখনো ভারতের ওপর প্রথম পারমাণবিক হামলা চালায়, তবে ভারত তার সমুদ্র তলদেশের সাবমেরিন থেকে পাল্টা এমন ভয়াবহ আঘাত হানতে পারবে যা চীনের প্রধান শহরগুলোকে মুহূর্তেই ধ্বংস করে দিতে সক্ষম। চীনের কৌশলগত বিশেষজ্ঞরা মনে করেন, ভারতের এই সক্ষমতা এশীয় অঞ্চলের শক্তির ভারসাম্যকে পুরোপুরি বদলে দিয়েছে। আমেরিকার উদ্বেগের ধরনটি একটু ভিন্ন এবং কূটনৈতিকভাবে জটিল। যদিও ভারত বর্তমানে আমেরিকার একটি অন্যতম প্রধান কৌশলগত অংশীদার, তবুও ওয়াশিংটন দীর্ঘকাল ধরে দক্ষিণ এশিয়ায় একটি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা এড়াতে চেয়েছিল। ভারত এনপিটি বা পরমাণু অপ্রসার চুক্তি স্বাক্ষর না করেও যেভাবে বিশ্ব দরবারে একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছে, তা আমেরিকার দীর্ঘদিনের বৈশ্বিক নীতির জন্য একটি ব্যতিক্রমী ঘটনা। আমেরিকা ভয় পায় যে ভারতের এই উত্থান পাকিস্তানকেও সমানভাবে উস্কানি দিচ্ছে, যার ফলে এই অঞ্চলে যে কোনো ছোটোখাটো সংঘাতও দ্রুত পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে। এছাড়া ভারতের নিজস্ব স্বাধীন পররাষ্ট্র নীতি বা স্ট্র্যাটেজিক অটোনমি আমেরিকার জন্য অস্বস্তির কারণ। ভারত আমেরিকার জোটে থাকলেও পারমাণবিক শক্তির প্রশ্নে তারা সম্পূর্ণ স্বাধীন সিদ্ধান্ত নেয়, যা অনেক সময় আমেরিকার বৈশ্বিক নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 2026 সালের সিপ্রি রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে এখন প্রায় 180টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যার সংখ্যার দিক থেকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। আমেরিকার ভয়ের জায়গাটি হল, ভারতের এই বিশাল ভাণ্ডার যদি কখনো কোনো আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে হাতছাড়া হয় বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, তবে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বাস্তবিকভাবে পারমাণবিক শক্তি হিসেবে ভারতের অবস্থান এখন অত্যন্ত সংহত এবং অত্যাধুনিক। ভারতের হাতে থাকা অগ্নি 5 ক্ষেপণাস্ত্রটি ক্যানিস্টার ভিত্তিক প্রযুক্তিতে সজ্জিত, যার অর্থ হল এটি খুব অল্প সময়ের নোটিসে যে কোনো জায়গা থেকে উৎক্ষেপণ করা সম্ভব। ভারতের এই প্রযুক্তিগত উৎকর্ষই তাকে চীনের সাথে পাল্লা দেওয়ার সক্ষমতা দিয়েছে। সমুদ্রের তলদেশে ভারতের আইএনএস অরিহন্ত, আইএনএস অরিঘাত এবং নতুন আইএনএস আরিধমান, এই 3টি সাবমেরিন ভারতকে দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে একটি পূর্ণাঙ্গ এবং কার্যকর সমুদ্রভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করেছে। আকাশপথে ভারতের মিরাজ 2000 এবং রাফায়েল যুদ্ধবিমানগুলো পারমাণবিক বোমা বহনে সক্ষম, এবং এগুলোর পাল্লা বাড়ানোর জন্য ভারত এখন মাঝ আকাশে জ্বালানি ভরার প্রযুক্তিতেও অনেক এগিয়ে গেছে। ভারতের এই বিশাল শক্তির ভিত্তি কেবল অস্ত্র নয়, বরং তাদের নো ফার্স্ট ইউজ বা আগে পারমাণবিক হামলা না করার নীতি, যা ভারতকে আন্তর্জাতিক মহলে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে ভারত তার পারমাণবিক শক্তিকে কেবল যুদ্ধের হাতিয়ার হিসেবে নয়, বরং শক্তির নিরাপত্তার উৎস হিসেবেও ব্যবহার করছে। 2025-26 সালের কেন্দ্রীয় বাজেটে সরকার পারমাণবিক মিশনের জন্য বিপুল অর্থ বরাদ্দ করেছে, যার লক্ষ্য হল 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট বিদ্যুৎ পারমাণবিক উৎস থেকে উৎপাদন করা। এই দ্বিমুখী সক্ষমতা, অর্থাৎ একদিকে বিধ্বংসী অস্ত্র এবং অন্যদিকে শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদন, ভারতকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমেরিকা ও চীন ভালো করেই জানে যে ভারতের বর্তমান পারমাণবিক কর্মসূচি কেবল প্রতিরক্ষা নয়, বরং এটি ভারতের মহাপ্রাণ হিসেবে বিশ্ব রাজনীতিতে তাদের আসন নিশ্চিত করার একটি চাবিকাঠি। তাই ভারতের এই শক্তিকে উপেক্ষা করা যেমন অসম্ভব, তেমনি একে নিয়ন্ত্রণ করাও এখন আর কোনো পরাশক্তির সাধ্যে নেই।
ভারতের এই সক্ষমতা আগামী দিনে বিশ্ব রাজনীতির মেরুকরণকে আরও বেশি প্রভাবিত করবে। हमारे वीर जाबाज सैनिकों ने दुश्मनों को उनकी कल्पना से परे सजा दी है। 22 अप्रैल को पहलगाम में सीमा पार से आतंकियों ने आकर के जिस प्रकार का कत्ले आम किया, धर्म पूछ पूछ करके लोगों को मारा गया, पति के सामने पति को गोलियां दी, बच्चों के सामने अपने पिता को मौत के घाट उतार दिया गया। पूरा हिंदुस्तान आक्रोश से भरा हुआ था। पूरा विश्व भी इस प्रकार से संहार से चौंक गया था। मेरे प्यारे देशवासी, ऑपरेशन सिंदूर उसी आक्रोश की अभिव्यक्ति है। बाईस तारीख के बाद हमने हमारे सेना को खुली छूट दे दी। रणनीति वो तय करे, लक्ष्य वो तय करे, समय भी वो चुने, और हमारी सेना ने वो करके दिखाया जो कई दशकों तक कभी हुआ नहीं। सैकड़ों किलोमीटर दुश्मन की धरती पर घुस करके आतंकी हेडक्वार्टर्स को मिट्टी में मिला दिया, आतंकी इमारतों को खंडहर बना दिया। पाकिस्तान की नींद अभी भी पूरी। पाकिस्तान में हुई तबाही इतनी बड़ी है कि रोज नए नए खुलासे हो रहे हैं, नई नई जानकारियां आ रही हैं। मेरे प्यारे देशवासियों, हमारा देश कई दशकों से आतंक को झेलता आया है। देश के सीने को छलनी कर दिया गया है। अब हमने एक न्यू नॉर्मल प्रस्थापित किया। आतंक को और आतंकी को पालने पोसने वालों को, आतंकियों को ताकत देने वालों को अब हम अलग अलग नहीं माने। वो मानवता के समान दुश्मन है, उनके बीच कोई फर्क नहीं है। भारत ने तय कर लिया है कि न्यूक्लियर की धमकियों को अब हम सहने वाले नहीं। न्यूक्लियर ब्लैकमेल लंबे अरसे से चलाया, अब ब्लैकमेल नहीं सहा जाएगा। आगे भी अगर दुश्मनों ने ये कोशिश जारी रखी, हमारी सेना तय करेगी, सेना की शर्तों पर, सेना जो समय निर्धारित करे उस समय पर, सेना जो तौर तरीके तय करे उस तौर तरीके से, सेना जो लक्ष्य तय करे उस लक्ष्य को अब हम
अमल में ला करके रहने